জ্যাকেটের? আচ্ছা, ওই অপরাধী এইরকম কোনো জ্যাকেট পরেছিল কি? হ্যাঁ স্যার। স্যার আপনি প্লিজ ঈশা বেবিকে যে কোনো ভাবে বাঁচিয়ে দিন। ভয় পাবেন না, আমরা চেষ্টা করে দেখছি। স্যার, খুনি দেখতে কেমন ছিল আমরা তো জানিই না, ওকে ধরবো কিভাবে? কিন্তু এই সুবর্ণা ম্যাডাম বলছিল যে ওই মাথা কাটা লোকটা অজিত। একটা কাজ করি, 12 বছর আগে অজিতের কেসটা যে ইন্সপেক্টর হ্যান্ডেল করছিল, ওনাকে বিউরোতে ডাকলেই সব জানতে পারা যাবে। দেখুন, আপনারা সবাই খুব প্রয়োজন না হলে বাড়ি থেকে বেরোবেন না। বাড়ির দরজা জানলা ঠিক করে বন্ধ করবেন। আর হ্যাঁ, বিশেষ করে বাচ্চাদের ওপর নজর রাখবেন, ঠিক আছে? আমাদের একজন অফিসারকেও আমরা এখানে রেখে দিচ্ছি। হ্যাঁ, খেয়াল রাখবেন নিজেদের। আচ্ছা, এটা কি দাদাগিরি হচ্ছে সিআইডির? বাড়িতে থাকবে, একটা মার্ডার কি হয়ে গেছে, আমরা কারফিউ লাগে বাড়িতে বসে থাকবো? কোনো দরকার নেই বাড়িতে বসে থাকার। আজকে আমার বার্থডে, আজকে আমরা পার্টি করব। হ্যাঁ দেখো বাবা, সিআইডি যেটা বলে গেছে আমাদের ভালোর জন্য বলে গেছে, আমাদের ওদের কথা শোনা দরকার। তো আপনি শুনুন না, আমাদেরকে শেখাবেন না কি করতে হবে। না ম্যাক, আমার মনে হয় কমল আঙ্কেল না একদম ঠিক বলছে, আমাদের ওনার কথা মানা উচিত। আরে কমলা আঙ্কেলের চামচা কি ঠিক বলছিল যে মৃত অজিত ফিরে এসেছে আর আমরা তার জন্য বাড়িতে বসে থাকবো? কিন্তু শোন, তুই বার্থডে পার্টিতে যেতে চাস তো তুই না তোর মাথা বেশি চালাস না, যেরকম আমরা বলছি সেরকম চুপচাপ করতে থাক। কিন্তু মা বাবা, আরে ওদের কি আছে, ওদেরকে তো আমরা রাজি করিয়ে নেবো। আমি এই কেসটা হ্যান্ডেল করছিলাম, 12 বছর আগে আমি ওকে ধরেছিলাম, কিন্তু আফসোস ওকে জেল অব্দি নিয়ে যেতে পারিনি। সব মিলে একটা ঘটনা ঘটলো আর সেখানে মারা গেছিল। আপনি কি শিওর যে অজিত মারাই গিয়েছিল? স্যার, মাথাটা ধরের থেকে আলাদা হয়ে গেছিল, আমিও শেষকৃত্যতেও গেছিলাম। তাহলে এখন এই অপরাধটা কে করছে? অজিতের কোনো কাছের লোক যে 12 বছর বাদে বদলা নিতে চায়? যদি বদলায় নেবার থাকতো তাহলে 12 বছর অপেক্ষা কেন করলো? আর কেই বা বদলা নেবে? ওর তো কেউ আগে পেছনে ছিলও না। ওর বাড়ির ব্যাপারটা কিছু বলতে পারবেন? স্যার, সরকার ওর বাড়িটা সিল করে দিয়েছিল। আচ্ছা, এই মাথা কাটা খুনি কে হতে পারে? স্যার, হতে পারে ওটা ওর ভূত। ভূত? আরে স্যার, আমি তো মজা করছিলাম। থ্যাংক ইউ ভেরি মাচ অফিসার, আমাদের দরকার পড়লে তোমাকে আবার ডেকে নেব। এনি টাইম স্যার। থ্যাংক ইউ। ইয়া স্যার, একজন না দুজন লোক দেখেছে এই মাথা কাটা লোকটাকে। স্যার, একটা কথা আপনি নোটিস করেছেন? ওই অজিত কিন্তু শুধু বাচ্চাদেরই খুন করত, কিন্তু এই খুনি নিশিকে খুন করেছে, আর তারপরে ওর মেয়েকেও কিডন্যাপ করেছে। এক্স্যাক্টলি। আর এমন কি দরকার ছিল মেয়েটাকে মেরে ফেলার? কিডন্যাপিং এর সময় বেচারি মেয়েটি বাড়িতেই ছিল না। হ্যাঁ স্যার, কিডন্যাপের সময় ওই আয়া মায়া ছিল ঘরে। আর কারোর যদি খুন হওয়ার কথাই ছিল এই কিডন্যাপের জন্য, তাহলে নিশির নয় মায়ার খুন হওয়ার কথা ছিল। মেয়েটি নিশ্চয়ই কোনো বিশেষ কারণে খুন হয়েছে। পুরবী, নিশার স্বামী কবে আসছে? স্যার, কালকে সকালে। কাল সকালে? একটা কাজ করো পুরবী, তুমি ফেডরিক আর পঙ্কজকে নিয়ে ওই কলোনিতে যাও, আর ওখানে যারা রয়েছে তাদের উপর নজর রাখো, বিশেষ করে বাচ্চাদের ওপর। আমরা থাকতে কোনো বাচ্চাদের ক্ষতি হতে দেব না। হ্যাঁ সারিকা, বলো। স্যার, ওই মেয়েটার গলায় যে রক্ত পাওয়া গিয়েছিল না, তাতে আমি কিছু মেটালিক পার্টিকেলস পেয়েছি, কিছু ধাতুর কণা পাওয়া গেছে। আরে, এটা কোনো প্রমাণ হলো নাকি? যে অস্ত্র দিয়ে মেনেছে তার তো কণা থাকবেই। আরে না না, এই কণাগুলো একটু অন্যরকম। এই জন্য আমার এগুলোর কার্বন ডেটিং করতে হবে। কার্বন ডেটিং? কিন্তু কেন কার্বন ডেটিং কেন? ব্যাস একবার রেজাল্টটা আসুক, সব পরিষ্কার হয়ে যাবে। কিন্তু স্যার, আমার মনে হয় এই মাথা কাটা খুনি আসলে অজিতই হবে। এই
টিনা আর সঞ্চিতা কোথায়? হ্যাঁ রে, একদম ভালো লাগছে না। আরে এসে গেছে দেখ। ভাই টিনা তো বললো আসবে না, ও বললো যে ও ভয় পাচ্ছে। ছাড় ওকে। আরে গাইস, ভয় পাওয়ার কোনো দরকার নেই, ভয় পেও না। চলো আমরা বার্থডে পার্টি এনজয় করি। চল। তাড়াতাড়ি চলো। কিন্তু মা বাবা যদি জানতে পারে তাহলে? আরে বাবা, আরে মা বাবা জানতেই পারবে না। কিন্তু ভাই আরো একবার ভাবতে পারতিস, আমাদের কিছু হয়ে গেলে তো। আরে কিছুই হবে না, এর আগে কেউ জানতে পেরে যাক, আমরা এখান থেকে পালাই। চল চল দাঁড়াও, আরে কি হচ্ছে এখানে? কোথায় যাচ্ছ তোমরা? ব্যাগ, গাড়ি, এত রাতে কোথায় যাচ্ছ তোমরা? আঙ্কেল, ওই বলেছিলাম না বার্থডে পার্টি সেলিব্রেশন করতে যাব। হ্যাঁ আঙ্কেল, আমার বার্থডে, আমরা তো খুব এনজয় করব। বোকার মতো কথা বলো না, সিআইডিরা বাইরে যেতে বারণ করেছে তো। আরে যেতে দাও না, কেন বকছো? এমনিতেও আমাদের সানি তো বাইরে কোথাওই যায় না, একটু যাক না, ভালো লাগবে। যা খুশি করো, কিন্তু কারোর যদি কিছু হয়ে যায় না, তার দায় কিন্তু আমার না। আরে আঙ্কেল কিচ্ছু হবে না, আমরা বাচ্চা নাকি, চিল। আরে কি দরকার যাওয়ার? দেখছিস তো কি অবস্থা চারদিকে, ওই গলাকাটা লোকটা এখানেই ঘুরছে। কিচ্ছু হবে না, শুধু আমাদের যেতে দাও। আর এমনি তো আমরা কি বাচ্চা নাকি? আরে যেতে সিআইডি দাও তো না, বারণ বাচ্চারা করেছে। যেতে আরে চাইছে। আপনিও না। আরে ভাই, আমাকে কেন ভয় দেখাচ্ছিস? হ্যাঁ বলছি শোন, সাবধানে থাকবি। ওই কলাকাটা লোকটা আশেপাশেই কোথাও থাকতে পারে, এটাই তো ওনার বাড়ি। আরে এখানে কেন দাঁড়িয়ে আছেন, চলুন তাহলে। Nine, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. Happy birthday to you. Happy birthday dear Rinika. Happy birthday to you. কি হয়েছে? কিছু না। কিচ্ছু হয়নি। আরে তোর দ্বারা হবে না, চল যা ভেতরে গিয়ে নাচ। চল যা যা। বোকা কোথাকার। আমরা বারণ করা সত্ত্বেও আপনারা ছেলে মেয়েদের বাইরে যেতে দিলেন, হ্যাঁ? স্যার, স্যার এখানে একটা প্রবলেম হয়েছে। গুলি চলার আওয়াজ ছিল তো, কিছু গন্ডগোল মনে হচ্ছে। হ্যাঁ ম্যাক, আমিও একটা আওয়াজ শুনলাম খুব জোরে। কোনো গন্ডগোল নয়, আর কোনো গন্ডগোল হলে না আমরা সামনে নেবো। এক কাজ করো, তোমরা দুজন ওখানে গিয়ে দেখো, আর তুমি এদিকে, আর আমরা পিছনে যাচ্ছি। আর আমি তুই না এই মাটিতে গর্ত কর আর তার ভেতরে লুকিয়ে পড়। স্যার, এদেরকে তো ফোনেই পাচ্ছি না। না পঙ্কজ, জঙ্গলে নেটওয়ার্ক পাওয়া যায় না। ওদের ওখানে যাওয়াই উচিত হয়নি। যেই হোক, খুনি ওখানে পৌঁছানোর আগে আমাদের ওখানে পৌঁছতে হবে। সঞ্চিতা, সঞ্চিতা, ম্যাক, তোমরা সবাই কোথায়?
যেখান থেকে এসছে নিচে গিয়ে দেখি। স্যার এর তো মাথা নেই স্যার। বেঁচে আছে, সঙ্গীতা! নিঃশ্বাস চলছে, সঙ্গীতা! শ্বাস প্রশ্বাস চলছে। স্যার ওই মাথা কাটা লোকটা এখানেই আছে। তোমাদেরকে বলা হয়েছিল না বাড়ির থেকে বাইরে বেরোবে না? হ্যাঁ, দেখেছো তার ফল। চলো তাড়াতাড়ি, একে হসপিটাল নিয়ে যেতে হবে। দুটো প্রাণ গেছে, দুটো প্রাণ। আর এই কেসে যেন আর কারোর ক্ষতি না হয়, এটা আমাদের দায়িত্ব। সঙ্গীতা সঙ্গীতা যদি বেঁচেও যায়, জানি না ও কথা বলার পজিশনে আদৌ থাকবে নাকি না। সঞ্জনন, এই বাচ্চাটা এখন কি অবস্থায় রয়েছে? ও যদি খুঁজে না বের করতে পারি তো। একটা কথা স্যার, এসব যেই করছে তার মাথা তো কাটা হতে পারে না স্যার। জঙ্গলের প্রত্যেকটা কোণাও চেনে, আর ওর এটাও জানা ছিল যে বার্থডে পার্টি কোথায় হচ্ছে। স্যার মনে হয় ওই কলোনিতে থাকে এমন কেউ। হ্যাঁ পুরবী, কলোনিতে যারা আছে তাদের ব্যাকগ্রাউন্ড চেক করেছিলাম না? হ্যাঁ স্যার, এদের দুজনকে সন্দেহ হয় স্যার, মোহিনী আর অভয়। শুধু মোহিনী আর অভয়কেই কেন সন্দেহ করছি? হ্যাঁ স্যার, এই অভয় সানির বাবা। 2 বছর আগে ওকে গ্রেফতার করা হয়েছিল অবৈধ অস্ত্র বাড়িতে রাখার জন্য। আর ভায়োলেন্সের কিছু কেসও ওর বিরুদ্ধে লেখা আছে স্যার। এ তার 2 চাকরকে এত বাজেভাবে একবার মেরেছিল যে ওদেরকে হসপিটালে নিয়ে যেতে হয়েছিল। এফআইআর এর কপি আছে স্যার আমাদের কাছে। এই মোহিনী হলো কমলের স্ত্রী, আর ও আসলে নিশির কাজিন স্যার, কাকার মেয়ে। গত বছর নিশির সঙ্গে একটা কোর্ট কেসে একটা বাংলো হেরে গিয়েছিল, আর ওই বাংলোটার দাম ছিল 10 কোটি। তারপর ও নিশিকে প্রাণে মারার হুমকিও দিয়েছিল। প্রতিবেশীদের উপরেও বিরক্ত, কারণ ওরা সবাই কোর্ট কেসে ওর হয়ে সাক্ষী দেয়নি। একটা কাজ করি আমরা, অভয়, মোহিনী, নীরা, কমল সবাইকে ডাকো বিউরোতে। খুব ভালো করে জিজ্ঞাসাবাদ করতে হবে। আর হ্যাঁ, নিশার স্বামী প্রতীক, ওকেও ডেকে নাও। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আমার নিশা আমাকে ছেড়ে চলে গেছে। আচ্ছা প্রতীক, নিশাকে কে মারতে পারে? মানে আমি বলতে চাইছি, তুমি কি কাউকে সন্দেহ করো? স্যার, নিশাকে তো অনেকেই অপছন্দ করত, বিশেষ করে কলোনির বাচ্চারা। ঘৃণা করতো? কিন্তু কেন? নিশা একটু রাগী স্বভাবের ছিল। ও সবার ওপরে নিজের অধিকার ফলাতে চাইতো। স্যার, যেমন করে হোক আমার বাচ্চাই ঈশাকে খুঁজে দিন স্যার। আমি আমার ওয়াইফকে হারিয়েছি, ঈশাকে হারাতে চাই না স্যার। আপনার ইশারা ভালোভাবেই বুঝতে পারছি আমি, কিন্তু আমার আগে আপনার মোহিনী আর কমলের উপর সন্দেহ করা উচিত ছিল। আরে মোহিনী কতবার নিশিকে প্রাণে মারার হুমকি দিয়েছে, আর কমল 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 তো এই ধরনের টিভি সিরিয়ালই দেখে, যাতে শুধু খুন খারাপি আর জুলুমের ঘটনা থাকে। হ্যাঁ হ্যাঁ, আমি টিভি সিরিয়াল মানে ক্রাইমের টিভি সিরিয়াল দেখি, কিন্তু এটার মানে এটা তো নয় যে আমি ব্যক্তিগত জীবনেও খুন করতে বেরিয়ে পড়বো। আপনার লাস্ট এপিসোড আমরা দেখেছি, খুব ভালো টিআরপি ছিল ওটা। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এরকম লোকের একটা কাহিনী যে নাকি বাচ্চাদের কিডন্যাপ করতো। আগে আগে। আচ্ছা, অজিতের সঙ্গে তোমার কোনো বন্ধুত্ব ছিল না? দেখুন, আপনারা এমনি এমনি আমার উপর সন্দেহ করছেন। যে সময় বাচ্চারা জঙ্গলে বার্থডে পার্টি করছিল, আমি তো আমার বাড়িতে ছিলাম। আচ্ছা মোহিনী দেবী, আপনি তো এটা বলেননি যে নিশি আপনার খুড়তুতো বোন? হ্যাঁ, আর আপনি ওকে কয়েকবার প্রাণে মেরে ফেলার হুমকিও দিয়েছিলেন, কেন? হ্যাঁ হ্যাঁ স্যার, ও আমার বোন ছিল, কিন্তু
আপনি আমার মাথা আর শরীর দেখতে পাচ্ছেন তো? খুনির তো মাথাই ছিল না, তো আমি কি করে খুনি হতে পারি? এই অভয়, মোহিনী, নীরা, কমল, খুনি তো এই চারজনের মধ্যে যে কেউ হতে পারে। কলোনির সব লোককে বলে দাও ওরা যেন বাড়ির থেকে না বেরোয় যতক্ষণ না এই গলা কাটা খুনি ধরা পড়ে। এখন তো একটা চিন্তা ঢুকে গেল বেচারি ওই ঈশার ব্যাপারে। ওই বাচ্চাটার যেন কিছু না হয়। আর এত ছোট বাচ্চা যে নিজে নিজেকে বাঁচাতেও পারবে না। এক মিনিট, কি বললে তুমি দয়া? এটাই যে বাচ্চা এত ছোট যে নিজের আত্মরক্ষা করতে পারবে না। ইয়েস, আগে কেন ভাবিনি আমি? কি স্যার? ওই রুমটা যেখান থেকে ঈশাকে কিডন্যাপ করা হয়েছিল, ওই রুমে সমস্ত জিনিস ছড়ানো ছিটানো পড়েছিল। এটা তখনই হয় যখন দুজনের মধ্যে মারামারি হয়। ওই মায়া বলছিল যে ওর সঙ্গে কোনো হাতাহাতি হয়নি। গলা কাটা লোকটাকে দেখে তো আমি আমার জায়গা থেকে নড়তেই পারিনি। এক্স্যাক্টলি। আর তাছাড়া মারামারি আর জিনিসপত্র ছড়ানো ছোট বাচ্চাদের কাজ নয়। গোলমাল আছে, নিশ্চয়ই কোনো গোলমাল আছে। আমি বলছি কোনো গোলমাল আছে। আর ওই যে জুতোর ছাপ, ওই রং লাগা জুতোর ছাপ, কিন্তু সেটা একটাই কেন রুমের মধ্যে থাকবে? যদি জুতোর তলায় রঙই লেগে থাকে তাহলে তো আরো অনেকগুলো জুতোর ছাপ থাকবে, তাই না? তার মানে স্যার এইসব আবার ওই মায়াই করেনি তো? সঙ্গীতার ডক্টর মেসেজ করেছে, সঙ্গীতার জ্ঞান ফিরেছে। তাহলে তো স্যার ওই আমাদের বলবে কে লোকটা। আমি হসপিটাল হয়ে আসছি। হ্যাঁ সারিকা, কি? কি ডক্টর সারিকা, আপনিও কি বলছিলেন? এই সব খুন অজিত করছিল? যে যে মারা গেছে সে খুন করবে কি করে? এই কথাগুলো আমি বলছি না, নিশা আর বাদবাকিদের গলায় যে রক্ত পাওয়া গেছে না, সেই রক্তগুলোই এটা বলছে। আর ওর রক্তে যে মেটাল পার্টিকলস পাওয়া গেছে তার কার্বন ডেটিং করার কথা ছিল। হ্যাঁ, করিয়েছি তো আমি সেটা। আর তোমরা জানো কি রেজাল্ট এসেছে? এসো দেখাচ্ছি। এখন তোমরা জানোই যে আমরা কার্বন ডেটিং এর ব্যবহার তখনই করি যখন কোনো জিনিসের এক্স্যাক্ট বয়স জানার হয়। হ্যাঁ, আর নিশার খুন যে অস্ত্র দিয়ে করা হয়েছে সেটা কমপক্ষে 10 থেকে 12 বছরের পুরনো। কি এত পুরনো? হ্যাঁ, তাই তো আমরা রক্তের মধ্যে আয়রন আর রাস্টেড পার্টিকেলস পেয়েছি। আর সব থেকে আশ্চর্যের ব্যাপার হলো এটাই যে দ্বিতীয় যে রক্তটা পাওয়া গেছে না নিশার গলা থেকে, ওটা একটা মানুষের নয়, 12 জন আলাদা আলাদা মানুষের। 12 জন আলাদা আলাদা লোকের রক্ত? এই যে 12 জনের আলাদা আলাদা স্যাম্পল আর 12টা আলাদা আলাদা ডিএনএ। তার মানে খুনি খুন করার পরে এত বছর ধরে অস্ত্র পরিষ্কারই করেনি? মাথা কাটা নয়, মাথা খারাপ খুনিয়ে। কিন্তু এটা বুঝতে পারলাম না যে তুমি অজিতের নাম কেন নিলে? কারণ নিশার রুমে যে জুতোর দাগ পাওয়া গেছে ওটাতে এমন কিছু মাইক্রোবস পাওয়া গেছে যেটা এমন কোনো জায়গা থেকে এসেছে যেটা বছরের পর বছর বন্ধ। আর যে জ্যাকেটের পিসটা আমরা পেয়েছি সেটা বছরের পর বছর রোদ পায়নি। তাহলে এরকম জায়গা কোথায় হতে পারে যেটা অনেক বছর বন্ধ? অজিতের বাড়ি। সঙ্গীতা, কেমন আছো মা? এসিপি স্যার, আপনাদের সিআইডিদের সাহায্য আমি সারা জীবন ভুলতে পারবো না। না না না, প্লিজ। আমার এই মেয়ে ছাড়া আমার আর জীবনে কেউ নেই। সুপর্ণা দেবী, দেখুন সঙ্গীতার ভোকাল কর্ড খারাপ হয়ে গেছে, ও বেচারি কথা বলতে পারবে না। কিন্তু এটা শুনে আপনি খুশি হবেন যে সঙ্গীতা
আজ এখন পর্যন্ত ও আমাদের সাথে রয়েছে, ও প্রাণে বেঁচে গেছে, তাই না? সঙ্গীতা, 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 তোমার কি দরকার বলো? কি চাই বলো? কি? দেখো সঙ্গীতা, এখানে ওষুধ আছে, মোবাইল আছে। তোমার মোবাইল দরকার? এ না, নাও ধরো। ওকে, অন করো। ঠিক আছে, ঠিক আছে। যার মাথা কাটা গেছে সে কিভাবে কথা বলছে? মাই গড! সুপর্ণা দেবী, হ্যাঁ, অজিতের হাইট কত ছিল আপনি কি বলতে পারবেন? ওর উচ্চতা? প্রায় 5.5 ফিট। 5.5 ফিট? অজিত 5.5 ফুট, কিন্তু এই যে খুনি দেখছি ও তো 6 ফুট হাইটের মনে হচ্ছে। অজিত 5.5 ফিট আর খুনি 6 ফিট। তাহলে অজিত নাকি গল্পটা এরকম উল্টে গেল কি করে? এই মোহিনী তো নিশার পেছনে লেগেছিল, তাহলে আজ প্রতীকের সাথে হাত মেলাচ্ছে কেন? এরা দুজন আবার জোট পাকায়নি তো? অভিজিৎ, গত 12 বছর ধরে তো এই ঘরটা বন্ধই আছে, কিন্তু মনে হচ্ছে এখনো এখানে কেউ যা আসা করে। এই দেখো, ধুলো পড়ে আছে, কিন্তু হাতের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছে, আর নিচেও পায়ের ছাপ আছে। খুনি এই চেয়ারেও বসে। এই জল তো 12 বছরের পুরনো নয়। এই পায়ের চিহ্নগুলো দেখি এটা কত দূর গেছে। মাই গড, এত অস্ত্র! এখানে লেগে থাকা রক্ত, এই রক্তগুলো হয়তো এই সমস্ত নিষ্পাপ শিশুদেরই হবে যাদের জীবন অজিত কেড়ে নিয়েছিল। এত ছোট আদরের বাচ্চাদের কেউ মারবে ভাবতে পারে কি করে? এই অজিত তো পাগল ছিলই, যে ওকে নকল করতে চায় সেও মানসিকভাবে অসুস্থ। অভিজিৎ, এই দেখো, এটা ওই নীল রঙের ছাপের জুতো, আর এই কোট, এই টুকরোটা আমরা ওখানে নিশির রুমে পেয়েছিলাম, ওটা এখানেই আছে। মানে খুনি অজিতের বাড়িটাকে নিজের আড্ডা করে রেখেছে। কিন্তু এটা জানবো কি করে যে এই খুনিটা কি? মনে আছে ডক্টর সারিকা কি বললো? নিশার নার্সারিতে যে জুতোর দাগ পাওয়া গেছে না, সেখানে এমন কিছু মাইক্রোস পাওয়া গেছে যেগুলো এমন কোনো জায়গা থেকে এসেছে যে জায়গাটা অনেক বছর বন্ধ। যদি খুনির জুতোতে মাইক্রোওয়েভস থাকে বন্ধ জায়গার, তাহলে ওর শরীরেও থাকবে।
সিআইডিরা আমাদের বারবার এখানে ডেকে বিরক্ত কেন করছে? আরে অজিত, অজিত এখানে কেন আসছে? এখানে মনে হচ্ছে আরে কেউ তো আমাদের মেরে দেবে। আরে কেউ বাঁচাও, কেউ আছে নাকি? কেউ বাঁচাও। আরে অজিত এখানে কি করে? আরে আরে ভয় লাগছে তো। অজিত এখানে আমাদের প্রাণ না। কি ভেবেছিলে তোমরা যে আমরা তোমাদের বিরক্ত করার জন্য ডেকেছি? না না, আমরা তোমাদের এই কারণে ডেকেছি, সেটা দেখানোর জন্য গলা কাটা মাথাহীন খুনি, মাথা কাটা নয়, ওর মাথাটাই খারাপ। এসবই এই ড্রেসের জন্যই হচ্ছে। এই এটাকে পড়লেই মাথা উধাও। ঠিক আছে স্যার, এটা তো বোঝা গেল যে খুনি এটা পরে খুন করত, কিন্তু আসল খুনি কে? খুনি তুমিও হতে পারো। তুমি 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 তোমাদের মধ্যে যে কেউ হতে পারে। খুনি তোমাদের মধ্যে যে কেউ হতে পারে। শুধু 2 মিনিট দাও, 2 মিনিটের মধ্যে রহস্য ভেদ হয়ে যাবে। এটা তো জানতে পারা গেছে যে ওই অস্ত্রগুলো সেটা অজিতের বাড়ি থেকে খুনি চুরি করেছিল। কিন্তু যখন ওই অস্ত্রগুলো চুরি করতে খুনি অজিতের বাড়িতে যায়, তখন ওই বন্ধ বাড়িটায় ধুলোয় ভর্তি হয়েছিল, যেটাও যাওয়ার পর পরিষ্কার হয়ে যায়। আর ওই রুমে যত ধুলোর কণা ছিল সেই খুনির শরীরে এসে গেছে। আর আমরা তোমাদের সবার টেস্ট করব, সবার। আর যার শরীর থেকে আমরা সেই ধুলো পাবো, সেই আমাদের বিচারে খুনি। কিন্তু আমাদের উপর কেন সন্দেহ করা হচ্ছে? কারণ খুনি শুধুমাত্র তোমার উপর আর এই সানির উপর হামলা করেনি। আর মোহিনীকে এই জন্য, কারণ ও নিশিকে মারার হুমকি দিয়েছিল, সেটাও অনেকবার। আর অভয়ের উপরে এই জন্যই যে ও খুব অল্পেতে রেগে যায়। স্যার, আমাকে কেন সন্দেহ করছেন? সেটা এই কারণে প্রতীক বাবু যে আপনার সাথে আপনার স্ত্রীর শত্রুর হাত মেলাতে আমাদের অফিসার দেখে ফেলেছে। স্যার, এখনই সমস্ত ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। রেজাল্ট কি হলো? জানা গেল খুনিকে? হ্যাঁ, আমরা জানতে পেরেছি খুনিকে। খুনি আপনি 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 আপনিও আপনিও আপনাদের মধ্যে কেউ নয়। খুনি হলো এই সানি। সানি হ্যাঁ, আমি গিয়েছিলাম অজিতের বাড়িতে। সত্যি এটাই। কিউরিসিটি ছিল আমার, ওই কি যেন বলে, ওই প্রশ্ন ছিল আমার জানবার যে ও কি করে ভাবে, কোথায় থাকে, কি করে। তো আপনাদের যদি আমাকে ধরবার হয়তো ধরতে পারেন, ওর বাড়িতে যাবার অপরাধে ধরতে পারেন, কিন্তু খুন করবার অপরাধে তো ধরতে পারবেন না। তোমাকে দোষী সাব্যস্ত করার জন্য আমাদের কাছে আরো একটা প্রমাণ রয়েছে। দেখতে চাইবে? হ্যাঁ,
এটা তো ঈশা। সানি, কেন করেছিস তুই এসব? কেউ কেন করে? কেন করে? কিছু তো দরকারই হয়, প্রয়োজনীয়। চুপ! খুন কারোর করার দরকার ছিল না। এইরকম ভাবনা শুধু বিকৃত মস্তিষ্কেই আসে। এসিপি স্যার, আপনি সিআইটির অনেক বড় বাহাদুর অফিসার। দেশের বাচ্চা বাচ্চা আপনার বাহাদুরির গল্প শোনে, সবাই চেনে আপনাকে। কিন্তু আমার মতো দুর্বলদের এই সমাজ কিভাবে পায়ের নিচে দলে দেয় সেটা বোঝবার আপনার ক্ষমতা নেই। কেন? কি এমন অন্যায় করেছে সমাজ তোমার সাথে? হ্যাঁ, আমাকে ব্যবহার করেছে, আমাকে এমন ভাবে ব্যবহার করেছে যেন আমি একটা ডাস্টবিন। ওই নিশা আমাকে দিয়ে ওর বাড়ির সব কাজ করায়। আর স্যার, ভুলেও যদি কোনো ভুল হয়ে যায় তাহলে ঝাঁটা দিয়ে মারতো। বাবা, এত সব রাগ তুমি তোমার নিজের মধ্যে পুষে রেখেছিলে, আমাকে কিছু বলনি কেন? আরে তো কি বলতাম, তুমি তো গিলতে আর আমাকে বেল্ট দিয়ে মারতে। এটা তো খুব ভালো হয়েছে যে সিআইডি আমাকে ধরে ফেলেছে, নয়তো পরবর্তী খুন তোমার করতাম। মানলাম যে তোমার বাবা তোমার সঙ্গে সঠিক আচরণ করেননি, কিন্তু তুমি তোমার বাবাকে খুন করার কথা কিভাবে ভাবলে? আপনিও তো আপনার ছেলেকে মেরেছিলেন। ভুলে গেছেন? কি বাজে কথা বলছো তুমি? উনি খুন করেননি, দেশের স্বার্থে উনি ডিউটি করেছিলেন। দুটোর মধ্যে পার্থক্য আছে। তো আমিও আমার মনের কর্তব্য পালন করছিলাম। ভালোবাসতাম আমি রিনিকাকে, কিন্তু ও কি করলো? সব বন্ধুদের সামনে মজা করলো আমাকে নিয়ে। মেরে দিলাম আমি। আমার তো মনে হয় তোমার চিকিৎসার প্রয়োজন। নিয়ে যাও একে। চল। সুপর্ণা দেবী, আপনি চান তো আমরা খুনিকে যাতে ধরি, যে নিশিকে খুন করেছে? তাহলে আপনাকে তো বলতে হবে যে আপনি কি দেখেছেন, তাই না? আপনি যদি সাহস না দেখান তাহলে ওই খুনি অন্য আরো কাউকে খুন করতে পারে। স্যার, ওর গলা। ম্যাম, আমরা জানি যে নিশির মৃত্যু মাথা কাটার জন্য হয়েছে। না, আমি তো নিজের শত্রুদের সাথেও করবে না। হ্যাঁ, আপনি একদমই ঠিক বলছেন, কিন্তু যে কেউ প্রতিশোধ নেওয়ার জন্য যা ইচ্ছে তাই করতে পারে, যেটা আপনার ধারণাই নেই। আচ্ছা, আমাকে একটা কথা বলুন, যে যতীন আর মনিকার কারোর সাথে কোনো শত্রুতা ছিল বা কোনো ঝগড়া ছিল? না স্যার,
আমার যতীন খুব সাদাসিধে ছেলে, ওর সাথে কারোর কোনোদিন লড়াই ঝগড়া হয়নি, কোনো শত্রু নেই ওর। আর মনিকা আমার বৌমা, ওর তো কোনো পরিবারই নেই, সাদাসিধে খুব ভালো মেয়ে, কোনো শত্রু নেই আমাদের। ঠিক আছে বসুধা দেবী, আমি আপনাকে প্রমিস করছি আমরা পুরো চেষ্টা করব। আমি আজই ওখানকার অথরিটির সাথে কথা বলছি, আপনি নিশ্চিন্ত হয়ে বাড়ি যান। পুরবী, ওনাকে একটু আসুন। আপনি একদম চিন্তা করবেন না। থ্যাংক ইউ। ঠিক আছে। কিন্তু স্যার, ওখানকার পুলিশ আমাদের কথা শুনবে কেন? ওখানে ড্রাগসের ব্যাপারে আইন খুব কড়া, এর সাজা মৃত্যু। হ্যাঁ ভাই, কিন্তু কিছু তো করতেই হবে। ওরা যদি নিরাপরাধ হয় তাহলে আমরা তো এইভাবে ওদের দুজনকে মরতে দিতে পারি না। সেটাই তো, আমি ওখানকার হেডকোয়ার্টারের সঙ্গে কথা বলে দেখি, দেখা যাক। ততক্ষণ একটা কাজ করো, এই রোহনের বাড়িতে গিয়ে খোঁজ নাও যে সত্যি এই কামিয়া ওকে মানে রোহনকে চিনতো কি না। যাও স্যার। হ্যাঁ। হ্যালো, কানেক্ট মি টু জিভিয়া নার্কোটিক্স ডিপার্টমেন্ট। হ্যাঁ। হ্যালো, দিস ইজ দ্য নার্কোটিক্স ডিপার্টমেন্ট অফ জিভিয়া। ইয়েস, আমি ইন্ডিয়া থেকে এসিপি প্রদ্যুমান বলছি, সিআইডি থেকে। আমি কি আপনাদের ডিপার্টমেন্টের সিনিয়রের সাথে একটু কথা বলতে পারি? অফিসার ওয়াংদাং স্পিকিং। অফিসার ওয়াং, আমি এসিপি প্রদ্যুমান বলছি ইন্ডিয়া থেকে। হ্যালো স্যার। স্যার, একটা রিকোয়েস্ট আছে, আমার কিছু ইনফরমেশন চাই। আপনারা দুজনকে ড্রাগস ট্রাফিকিং এর অপরাধে অ্যারেস্ট করেছেন, মিস্টার যতীন কুমার আর তার স্ত্রীকে মনিকাকে। ইয়েস স্যার, এই খবরটা আমরা এয়ারপোর্ট থেকে পেয়েছিলাম। গত কয়েক মাস ধরে এটা একটু বেশি হচ্ছিল। ইন্ডিয়া থেকে ড্রাগস আসছিল আমাদের দেশেতে, আর আমরা এটা একদম সহ্য করব না। ফরগিভ মি অফিসার ওয়াং, কিন্তু আমি কি জানতে পারি এই ড্রাগস সত্যি এই দুজনেরই ছিল? মানে আমি বলতে চাইছি, ওদের কাছেই ছিল কি প্রথম থেকে, নাকি কোথাও কেউ প্ল্যান করেছে ওদেরকে ফাঁসানোর জন্য? 200% শিওর স্যার, কারণ আমরা জানতে পেরেছি ওদের ব্যাগ কখনো কারোর হাতে যায়নি, আর না আমরা কোথাও পড়ে থাকতে পেয়েছি। মানে ড্রাগস ওদেরই। একটা রিকোয়েস্ট ছিল স্যার, আমি কি ওদের দুজনের সঙ্গে কথা বলতে পারি? শিওর স্যার, কিন্তু আপনাদের মধ্যে যে কথাবার্তা হবে তা আমাদের উপস্থিতিতে হতে হবে। আমি ফোনটা স্পিকারে রাখবো। অ্যাবসলিউটলি স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমাদের দেশের সিআইডি অফিসার এসিপি প্রদ্যুমান তোমাদের সাথে কথা বলতে চাইছে। নাও কথা বলো। হ্যালো, প্লিজ আমাদেরকে বাঁচান স্যার। স্যার, আমরা কিচ্ছু করিনি স্যার, আমাদের এখান থেকে বার করুন। যতীন, একদম ভয় পাবে না। আগে এটা বলো, ওই ড্রাগস তোমাদের কাছে এলো কি করে? আমি বলতে চাইছি, তোমাদের ব্যাগে এলো কি করে? হ্যাঁ, তোমরা ওই ব্যাগটা কোথাও রেখেছিলে বা ফ্লোরে রেখেছিলে? না স্যার, ওই ব্যাগ আমরা কাউকে দিইনি, একদম নতুন ব্যাগ স্যার। নতুন ব্যাগ ছিল? কবে কিনেছিলে? কোথা থেকে কিনেছিলে? স্যার, ওই ব্যাগ আমরা কিনিনি স্যার, আমাদের বিয়ের পর আমরা লাকি ড্রতে জিতেছিলাম ওটা, ওই ব্যাগগুলো আর এই দেশে হানিমুন ট্রিপটাও। লাকি ড্র আর ট্রিপও? কি করে পেয়েছিলে এই লাকি ড্র? মনিকা, ওই ওয়েবসাইটের নাম কি ছিল? স্যার, প্রাইজ লাভ নামে একটা ওয়েবসাইট আছে, prizelav.com। স্যার, যখন আমরা আমাদের বিয়ের রেজিস্ট্রি করে কোর্ট থেকে বেরোচ্ছিলাম। হ্যালো ম্যাম। হ্যালো স্যার। হ্যালো। ওয়েল, ফার্স্ট অফ অল অনেক অনেক শুভেচ্ছা তোমাদের। থ্যাংক ইউ। আমি হলাম আশা, আর এই আমার পার্টনার। আমরা prizelav.com থেকে এসেছি। আমরা নিউলি ম্যারিড কাপলদের জন্য এক্সক্লুসিভ কন্টেস্ট নিয়ে এসেছি। আপনারা অংশগ্রহণ করবেন? স্যার, এটা একটা স্ক্র্যাচ কার্ড, এটা আপনাকে স্ক্র্যাচ করতে হবে, আর যদি আপনি জিতে যান তাহলে আপনি অ্যাব্রড হানিমুন প্যাকেজ ফ্রিতে পাবেন। তুমি স্ক্র্যাচ করো না যতীন। না না মনিকা, তুমি আমার জন্য খুব লাকি, তুমিই করো। ওকে। ও মাই গড,
কনগ্রাচুলেশনস, আপনারা জিতে গেছেন। চলো, ভালোই হয়েছে। এবার হানিমুনে কোথায় যাব সেটাও ঠিক হয়ে গেল। তাহলে আমাদের গিফট কোথায়? স্যার সেটার জন্য আপনাকে আমাদের অফিসে আসতে হবে। ইয়েস, প্লিজ কাম। চলো না, আপনি ওই আশা আর রোহানকে জিজ্ঞেস করুন না, ওরাই ওই ব্যাগ দুটো দিয়েছিল প্রাইজের সাথে। এক মিনিট মনিকা, কি নাম বললে তুমি? আবার বলো। আশা আর রোহান। রোহন। আচ্ছা মনিকা, মন দিয়ে শোনো, যদি তোমরা নির্দোষ হও তোমাদের কোনো ক্ষতি হতে দেবো না, একদম চিন্তা করবে না। স্যার প্লিজ টেক দেম অ্যাওয়ে। স্যার প্লিজ, স্যার আমাদের কথা বিশ্বাস করুন স্যার। স্যার প্লিজ, আমরা কিছু করিনি স্যার, ওই ড্রাগস আমাদের নয় স্যার। এসিপি স্যার। ইয়েস অফিসার ওয়াং। আপনাদের হাতে 48 ঘন্টা আছে। যদি এরা নির্দোষ প্রমাণিত হয় তো ঠিক আছে, না হলে এই দেশে ড্রাগস স্মাগলিং করার একটাই সাজা, মৃত্যুদণ্ড। 48 ঘন্টা। 48 ঘন্টা। পুরবি, তাড়াতাড়ি বসুধা দেবী। স্বপ্নতেও ভাবিনি যে আমি তোমার মতো এত সুন্দরী একটা বউ পাবো, আর আমি তোমার সাথে এই সুন্দর দেশে হানিমুনের জন্য আসবো। কাম ইন। স্যার টাওয়েল। বাথরুমে। Yes, sir. Couple is here. Don't move. Hands up. What's happening here? Check the bag. কিন্তু আমরা কি করেছি স্যার? বলছি। আপনি আমাদের ব্যাগ কেন চেক করছেন? Got it. Come on. What is this? কি এগুলো? এইসব যতীন, এই প্যাকেটগুলো আমাদের ব্যাগে কি করে এলো? আমি কি করে জানবো মনিকা? এইসব প্যাকিং তো তুমি করেছিলে না? কিন্তু যখন আমি প্যাকিং করেছিলাম এই প্যাকেটগুলো ছিল না। আর এই প্যাকেটগুলোয় কি আছে? নির্দোষ সাচ্ছ, হ্যাঁ? তোমরা জানো না এই ব্যাগের মধ্যে কি আছে? না স্যার। দিস ইজ ড্রাগস। ড্রাগস? আর তোমাদের জানা উচিত এই দেশে ড্রাগের সাজা ডেথ। পার্টিতে এসেছো, তাই যত এনজয় করার করে নাও, কারণ বিয়ের পার্টিতে আরো অনেক মজা হবে। ইউ গাইস এনজয় মিউজিক। ফটোটা ভালো করে দেখুন, একে কি আপনি চিনতেন? স্যার, এটা তো রোহন। এই যতীনকে লাকি ড্র জিতিয়েছিল, কিন্তু ওর কি হয়েছে? ওকে খুন করা হয়েছে। কি?
হ্যাঁ হ্যাঁ, আমাদের মনে হচ্ছে রোহনের কেস আর যতীন মনিকার কেস এই দুটোর মধ্যে কানেকশন আছে। আমি তো মনে করছি এই রোহনই যতীনের ব্যাগে ওই ড্রাগস রেখেছিল। কিন্তু এ তো ট্রাভেল এজেন্ট, ও এটা কেন করবে? ট্রাভেল এজেন্ট ছিল না ড্রাগ ডিলার সেটা তো সময়ই বলে দেবে। স্যার আমি দয়াকে ইনফর্ম করে দিচ্ছি। বসুধা দেবী একটু বলুন আমাকে, এই ট্রিপের টিকিটস, ওই ব্যাগ, নতুন ব্যাগ যতীন আর মনিকাকে কোথায় দেওয়া হয়েছিল? স্যার এদের অফিস শান্তিনগরে, যতীনকে এরা ওখানেই ডেকেছিল। আচ্ছা, আর রোহনের সাথে তো একজন মহিলাও ছিলেন ওই এজেন্সির। হ্যাঁ, ওর নাম আশা। ওর স্কেচ বানাতে আপনি কি আমাদের সাহায্য করবেন? হ্যাঁ হ্যাঁ। এই প্রতিবেশীরা কিন্তু বলেছিল যে রোহনের আত্মীয় স্বজন বলে সেরকম কেউ নেই। কি করে জানতে পারবো ওর সম্পর্কে? ফ্রেডি, যে লোক যেখানে থাকে ওর বাড়ি, ওর বাড়ির মধ্যে পড়ে থাকা জিনিস দেখে বোঝা যায় যে ওই লোকটা কেমন। ফ্রেডি, এই দেখো, যতীন আর মনিকা ছাড়া আরো কত এমন নতুন বিবাহিত দম্পতি ছিল যাদেরকে রোহন হনিমুন প্যাকেজে পাঠিয়েছে, আর এদের সবার ব্যাগেই ওই ড্রাগস রাখা ছিল। এই যতীনের কপালটাই খারাপ যে ও ধরা পড়ে গেল। স্যার, বালিশের ভিতর ড্রাগস। এই ট্রাভেল এজেন্সির নামে রোহন কে জানে কবে থেকে এই কালো ধান্দা শুরু করেছে। তাহলে রোহনকে মারলোটাকে? কোনো রাইভাল গ্যাং, কিংবা এটাও হতে পারে যে ওর গ্যাংয়েরই কেউ ওকে মেরে দিয়েছে। কারণ যখন এই যতীন আর মনিকা ধরা পড়লো, ওরা ভাবলো যে আমরা যে কোনো ভাবেই রোহানের কাছে পৌঁছে যাবো। হতে পারে। এটা কি? রোহানের ঘরে এতগুলো আর্টক্রাফট, হ্যান্ডিক্রাফটের। হ্যাঁ, মনে হচ্ছে এই রোহনের হ্যান্ডিক্রাফটেড জিনিসের খুব শখ ছিল। শখ ছিল? ওর ঘরের এই পরিস্থিতি দেখে মনে তো হচ্ছে না যে ওর হ্যান্ডিক্রাফটের শখ ছিল। এক মিনিট, ওখানে ওই ফাইলে রিসিটস আছে, কুরিয়ারের রিসিট, কোনো হ্যান্ডিক্রাফট শোরুমের, জঙ্গিপুরা থেকে। আচ্ছা, এই হ্যান্ডিক্রাফট গুলো ওখান থেকে আসেনি তো? এবার ব্যাপারটা বুঝতে হ্যাঁ পারলাম। স্যার, আপনি জানতে পারলেন কিছু এই রোহনের মৃত্যুর কারণ? ব্রেন হ্যামারেজ। এই দেখো, এই ব্লাড সেলস গুলো দেখছো? যখনই মেলিন ও রক্তে মেশে ওর ব্লাড সেলস এনলার্জ হতে শুরু করে, আর ক্রমে ক্রমে এত বেড়ে যায় যে ফেটে যায়। এরই কারণে ব্রেন হ্যামারেজ হয় আর এ মারা যায়। আচ্ছা, এটা তো ওই ড্রাগের মধ্যে থাকে না? কি নাম যেন? ক্র্যাক ডেটক্স। খুব ইন্টেলিজেন্ট ভাই। হ্যাঁ, কিন্তু এই রোহন তো, ও তো ড্রাগ ডিলার ছিল। ও তো জানে যে কতটা ড্রাগ নিতে হয় আর কতটা নিতে হয় না। তাও যদি ওভারডোজেও মারা যায় তো কেউ জোর করে ওকে ড্রাগ দিয়েছিল। তুমি ঠিক বলেছো। আর জানো এই ড্রাগটা আমি কোথায় পেয়েছি? এর পেটের মধ্যে হোয়াইট ওয়াইনে মেশানো ছিল। আর এটা হলো সেই গ্লাসটা যাতে করেও ওয়াইন খেয়েছিল, আর এটাতেই ড্রাগ মেশানো ছিল। আঙুলের ছাপ 3 জন আলাদা মানুষের পাওয়া গেছে। এর মধ্যে একটা তো নিশ্চয়ই রোহনের। রাইট, কিন্তু বাকি দুটো কার সেটা এখনো জানা যায়নি। দ্বিতীয় ছাপটা তো ওই বারটেন্ডারের হবে যে ওই মদটা গ্লাসে ঢেলেছে। আর তৃতীয়টা? তৃতীয় চিহ্ন জানার জন্য পার্টিতে যতজন উপস্থিত ছিল তাদের সবার আঙুলের ছাপ নিতে হবে। আর হ্যাঁ, এই দেখো, এই সমস্ত জিনিসগুলো যেগুলো বাড়ি থেকে পাওয়া গেছে। তো এগুলো কি? আসলে বন্ধু, এই সব জিনিসগুলো ভেতর থেকে ফাঁপা। এই দেখো, ড্রাগস। ওহো, তাহলে এর মধ্যেও ড্রাগসের খোঁজ পাওয়া গেল।
তার মানে এই হ্যান্ডিক্রাফটস এর মধ্যে ড্রাগস রেখে ওরা জঙ্গিপুরা থেকে এখানে নিয়ে আসতো। ওই হ্যান্ডিক্রাফটের আড়ালে ড্রাগসের ব্যবসা চলছে। ট্রাভেল এজেন্সির থেকেও কিছু জানা যেতে পারে। স্যার এই নামে কোনো এজেন্সিই নেই। আর যতীন আর মনিকা যে সো কল্ড অফিসে গিয়েছিল সেই অফিসটাও নেই, একটা খালি ফ্ল্যাট পড়ে রয়েছে। আর ফেডরিক, ওই বাকি কাপলদের কি হলো যাদেরকে বিদেশে পাঠিয়েছিল লাকি ড্রর মাধ্যমে এই রোহন? স্যার টোটাল 7টা কাপেলকে হানিমুনে পাঠিয়েছিল এই রোহন। তাদের মধ্যে 4টে এখন শহরে নেই। আর বাকি 3টে? বাকি 3টে তো এসে গেছে। চলো ওদের সঙ্গে কথা বলি। স্যার আমাদের এখানে কেন ডাকা হয়েছে? আমরা কিছু করিনি। ঘাবড়াবেন না, আমরা আপনাদের সঙ্গে কিছু কথা বলতে চাই। কোন ব্যাপারে? আপনারা সবাই এই ফটোগ্রাফ দুটো দেখুন, এদের নিশ্চয়ই আপনারা চিনবেন। এক মিনিট। হ্যাঁ, ইনি আমাদের লাকি ড্রয়ের মাধ্যমে হানিমুন ট্রিপে পাঠিয়েছিলেন। স্যার আমাদেরও। আচ্ছা, তাহলে এরাই ছিল আপনাদের সাথে। ঠিক কিভাবে এরা যোগাযোগ করেছিল? স্যার এরা আমাদেরকে কোর্টের বাইরে কন্ট্যাক্ট করেছিল। আর তারপরে কোনো ব্যাগও নিশ্চয়ই দিয়েছে। হ্যাঁ স্যার, আমাদেরকে ব্যাগ দিয়েছিল, কিন্তু আফসোস যে এয়ারপোর্টে আমাদের সব জিনিস চুরি হয়ে গেছিল। স্যার আমাদের সুটকেসও হোটেল রুম থেকে উধাও হয়ে গেছিল। আর আপনাদেরও কোর্টের বাইরেই কন্ট্যাক্ট করা হয়েছিল? না, আমরা তো শপিং করছিলাম এনকে মার্কেটের কাপড়ি দোকানের বাইরে। আর আমাদের তো এটাও বলেছিলেন যে ওনার সুটকেসের শোরুম আছে। আর আপনাদের ব্যাগ? আমাদের ব্যাগও হারিয়ে গেছে। আপনাদের সবাইকে ব্যবহার করা হয়েছে লাকি ড্রয়ের বাহানায়। ব্যবহার করেছে? ড্রাগস স্মাগলিং করা হয়েছে আপনাদের ব্যাগের মধ্যে রেখে, আপনাদেরকে দিয়ে। আর একটা কথা খুব ভালো করে মনে রাখবেন, ভবিষ্যতে কোনো লটারি বা লাকি ড্রর ওপর ভরসা করবেন না। যে কেউ ফাঁসি দিতে পারে আপনাদের। যান। থ্যাংক ইউ স্যার। এখন তো আমাদের কাছে মাত্র 38 ঘন্টা রয়েছে। আর ওই 38 ঘন্টায় আমরা যদি কিছু করতে না পারি, তাহলে যতীন আর মনিকাকে দুজনকে ফাঁসিতে ঝুলিয়ে দেবে ওখানকার গভর্নমেন্ট। স্যার এইসব করতো রোহন, কিন্তু ও এখন আর বেঁচে নেই। কিন্তু এদের গ্যাং অনেক বড়। এরা কিন্তু স্যার স্মাগলিং এখনো বন্ধ রাখেনি। হ্যাঁ স্যার, এরা কোনো নতুন বিবাহিত দম্পতির খোঁজ করবে ফাঁসানোর জন্য। অভিজিৎ, দয়া, জিঙ্গাপুরায় গিয়ে হ্যান্ডিক্রাফটস নিয়ে এসো। আর পুরবী, তুমি আর সারিকা নিজেদের বিয়ের প্রস্তুতি নাও। ম্যাডাম আসুন। দেখো, তোমরা সিআইডি লোকেরা জানো না যে আমি কে? খুব ভালো করে জানা আছে তুমি কে। তোমার বাবার সাথে আমাদের কথাও হয়ে গেছে। উনি বলেছেন আমার মেয়ে যদি দোষী হয় তাহলে ওকে জেলে ঢুকিয়ে দিতে। হোয়াট? চুপচাপ কোঅপারেট করো, বুঝেছো? যাও। ফ্রেডি সবার হয়ে গেছে? হ্যাঁ ডক্টর সালুকে। হ্যাঁ সালুকে, এদের ফিঙ্গারপ্রিন্ট দেখে তুমি কিছু জানতে পারলে? কাজটা শেষ হয়ে এসেছে। তাড়াতাড়ি করো, আমাদের হাতে বেশি সময় নেই। পেয়ে গেছি ম্যাচ। ম্যাচ হয়ে গেছে বস। কার সাথে ম্যাচ করেছে? ওয়াইন গ্লাসে রোহনের আঙুলের ছাপের সঙ্গে দুজন লোকের আঙুলের ছাপ আছে। একজন হচ্ছে সামায়া আর একজন কামিয়া। আরে স্যার, আমার আঙুলের ছাপ তো নিশ্চয়ই থাকবে। ড্রিঙ্কস তো আমিই দিয়েছিলাম। আমি বারটেন্ডার স্যার। সব থেকে বেশি সন্দেহ আমরা তোমার ওপরেই করব। আর তুমি, এবার তো তুমিও একই কথা বলবে যে আমি নির্দোষ। কি? তুমি তো বলেছিলে তুমি ওকে চেনোই না, তাহলে ওর গ্লাসটা ধরে কি করছিলে? কেন রোহনের গ্লাসটা তুমি কেন ধরেছিলে? কেন ধরেছিলে? আমায় ক্ষমা করে দিন স্যার।
আমার ড্রাগস নেওয়ার অভ্যেস আছে, আর একদিন আমি ড্রাগস না নিলে আমার খুব শরীর খারাপ লাগে, আর ড্রাগসের লোভে ভুল করে আমি এটা করে ফেলেছি। ভুল করে কেউ অপরাধ করে না, বুঝেছো? অনেক ভেবে চিন্তে অপরাধ করা হয়। এবার বলো, কার বলাতে তুমি এগুলো করছিলে? আমি তো তার নাম জানি না, কিন্তু 23-24 বছরের একটা মেয়ে ছিল। পার্টির আগে আমার ড্রাগস ডিলারের সাথে দেখা করার ছিল, কিন্তু তারপর ওর জায়গায় মেয়েটা চলে আসে আর বলে যদি আমি ওই কাজটা না করি ওরা আমায় ড্রাগস দেবে না। আর কি মনে পড়ছে ওই মেয়েটার ব্যাপারে? কিছু না। এ কি সে? হ্যাঁ স্যার, হ্যাঁ এই সে। যা ভেবেছিলাম তাই। আমাদের খুব তাড়াতাড়ি ওর কাছে পৌঁছতে হবে। এই যে শুনছো, আমাদের বিয়ে তো হয়ে গেল, আমরা হানিমুনের জন্য কোথায় যাব? আরে বাবলি, হানিমুন টানিমুন বড় লোকদের ব্যাপার স্যাপার। আর আর আমাদের কাছে এত টাকা কোথায়? ওসব আমি জানি না। আমার হানিমুনে যেতেই হবে, যেতেই হবে, যেতেই হবে, আর সেটাও বিদেশেই যাব। বিদেশ? আরে বাপরে, ওতে তো লাখ টাকা ধাক্কা। আমি কিচ্ছু জানি না। আরে বাবলি, আচ্ছা আমার কথা তো শোনো। আচ্ছা প্রদীপ, শোনো না, আমাদের তো বিয়ে হয়ে গেল, তাহলে হানিমুনে আমাকে কোথায় নিয়ে যাবে? বেবি, আমি তো তোমায় নিউ ইয়র্ক, হংকং, প্যারিস নিয়ে যেতে চাই হানিমুনের জন্য, কিন্তু সত্যি? ওয়াও, নিউ ইয়র্ক! কিন্তু তুমি তো জানো যে মা কতটা কিপটে, তো উনিই মানবেন না। মা রাজি হবেন না? আচ্ছা ঠিক আছে, হানিমুনে যাব না তো অন্য ব্যাপারে কথা বলি। আচ্ছা বাবলি শোনো না, আমি ভাবছি তো হানিমুনের ব্যাপারে কিছু। তুমি কি ভাববে? আমি ভাবছি। এই যে এই দোকান থেকে আমাকে একটা শাড়ি কিনে দাও এক্ষুনি। আরে বাবলি, এই দোকানে জামা কাপড় খুব দামি। হ্যাঁ তো চলো না আমরা অন্য কোনো দোকানে যাই। মনে হচ্ছে কেউ আসছে। দাও মানিব্যাগটা দাও এক্ষুনি। এক্সকিউজ মি। হ্যাঁ বলুন। হ্যালো ম্যাম, আমি জিয়া আর ও আমার পার্টনার মদন। তো অ্যাকচুয়ালি ম্যাডাম, আমরা জেকেএলএম রিসর্টের তরফ থেকে 10 জন ভাগ্যবান কাপলকে হানিমুন ট্রাভেলের জন্য বিদেশ পাঠাচ্ছি। আপনি এতে অংশগ্রহণ করতে চান? কি বলছেন আপনারা? হ্যাঁ অবশ্যই। কি বলো তুমি? এ তো কিছু বলেই না। আপনারা বলুন। আপনাকে কার্ডটা স্ক্র্যাচ করতে হবে, আর আপনার যদি ভাগ্য ভালো হয় তাহলে আপনি জিততেও পারেন। তাই নাকি? ব্যাস। সত্যি? করি। কি লেখা আছে? ও ওয়াও ম্যাম, কনগ্রাচুলেশন, আপনি জিতে গেছেন। হ্যাঁ আমরা জিতে গেছি। হ্যাঁ আপনি জিতে গেছেন। আমরা বিদেশে যাব? হ্যাঁ নিশ্চয়ই। এখন আপনারা অফিসে চলুন, বাকি ডিটেইলস আমরা ওখানে আলোচনা করে নেব। কোন দিকে যাব? এদিকে না ওদিকে? এইদিকে। হ্যাঁ চলুন। ঠিকানাটা তো এখানকারই। চলো দেখি। একদম ঠিক দোকানে এসেছেন সাহেব আপনারা। আপনাদের মুম্বাইয়ের শোরুমের জন্য এখানের থেকে ভালো হ্যান্ডক্রাফট কোথাও পাবেন না। আরে বিজু, চা বল, চা বল তাড়াতাড়ি। আদা দিয়ে বলবো না এলাচ দিয়ে বলবো? আদা দেওয়া বলবি চা? হ্যাঁ আদা দেওয়া। আপনি চায়ের কথা বাদ দিন, কিন্তু জিনিসটা একদম ভালো হওয়া চাই। সাহেব আপনাকে দেবো তো নিশ্চয়ই, প্রথমবার এসছেন তো, একটু চা খান। প্রিয়াঙ্কা তুমি দাঁড়িয়ে কেন? যাও পকোড়া বলো, পকোড়া তাড়াতাড়ি তাড়াতাড়ি যাও। দয়া, এই লিটমাসের টুকরোটা যখনই কোনো এরকম জিনিসকে ছবে যাতে কখনো ড্রাগস রাখা ছিল, তখনই এর রংটা লাল হয়ে যাবে। আচ্ছা, আপনার এই জিনিসগুলো ইন্ডিয়ার বাইরে মানে বিদেশেও যায় না? আরে স্যার, এমন কোন দেশ আছে যেখানে আমাদের কোনো মাল যায় না? আমেরিকা, অস্ট্রেলিয়া, আর ওটা কি সাউথ আফ্রিকা। খুব চাহিদা আছে আমাদের মালের। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরকম 10-12 পিস কি আমরা পাবো? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। তাহলে তো খুব ভালোই হয়। দিন। আচ্ছা এই যে এটা বলুন স্যার। হ্যাঁ এটাও পাওয়া যাবে। আচ্ছা হ্যাঁ, এই জিনিসটা কিন্তু আমাদের 40 থেকে 50টা লাগবে। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই পেয়ে যাবেন পেয়ে যাবেন। খুব ভালো।
আচ্ছা একটা কাজ করা যাক, আপনার 4 পকোড়া আজকে থাক, কাল সকালে আসি, তখন একেবারে অনেক কিছু কিনে নেবো আমরা। স্যার ও এক্ষুনি চলে আসছে। আসলে হয়েছে কি, আমার পেটের মধ্যে একটু না গুড়গুড় করছে। হ্যাঁ ভাই, আচ্ছা আজকে থাক, কালকে আসছি। হ্যাঁ অভিজিৎ 5 ঘন্টা বেঁচে আছে যতীন আর মনিকাকে বাঁচানোর জন্য। খুব তাড়াতাড়ি মাস্টার মাইন্ড অব্দি পৌঁছতে হবে, তা না হলে ওখানকার পুলিশের হাতে যতীন আর মনিকাকে প্রাণ হারাতে হবে। একটা কাজ করে দয়া, রাতে আসি, তারপরে এসে এদের ধরবো। এখানে আপনার টিকিট আর হোটেলের কাগজ। আরে বাহ, থ্যাংক ইউ সো মাচ। শুধু এটুকুই? আর আমাদের গিফট? 1 মিনিট আসুন। আরে এটা তো দারুণ সুন্দর। তাহলে তাহলে আমরা চাই এবার। স্যার আমাদের আপনার ছবি লাগবে রেকর্ডের জন্য। আমাদের দুজনের? হ্যাঁ, আপনারা কাজ করুন, এখানে দাঁড়িয়ে পড়ুন, সিনটাও ভালো আসবে। হ্যাঁ, এইটা আপনি ধরুন, এটাও সাবধানে রাখবেন কিন্তু। হ্যাঁ অবশ্যই। তার মানে এই ফটোগুলোর মাধ্যমেই ওই বিদেশের গ্রুপটা কাপেলদের চিনতে পারে। এক মিনিট। হ্যাঁ, কেমন লাগছে এটা? ওকে ওকে, বাই বাই। Okay, thank you. থ্যাংক ইউ। হ্যালো। হ্যাঁ, মাছ জালে আটকে গেছে। স্যার সবকটা ব্যাগ ভালোভাবে চেক করেছি, এখানে ড্রাগসের কোনো চিহ্নই নেই। পুরবি এটা কিভাবে সম্ভব? যদি আমরা কোনো প্রমাণ না পাই কিভাবে বাঁচাবো যতীন আর মনিকাকে? স্যার হতে পারে ড্রাগস ওই লোকটার কাছে আছে। কোন লোকটা? ওই অফিস থেকে একটা লোক বেরোচ্ছিল সুটকেস নিয়ে, আর উনি ফোনে কাউকে বলছিলেন যে ওনার ফ্লাইট আছে রাত 9টার সময়। হ্যাঁ হ্যালো। আরে দেখে চলুন। সরি দাদা। হ্যাঁ হ্যালো। হ্যাঁ আমি বলছিলাম যে আমাদের ফ্লাইট তো রাত্রি 9টায়, তাই না? টাইমে পৌঁছে যাও। হ্যাঁ, ওই লোকটার একটা স্কেচ করাও খুব তাড়াতাড়ি, আর এয়ারপোর্ট অথরিটিকে জানাও, আর ট্যাক্সিওয়ালাদেরও জানাও। দেখা যাক এই লোকটা কে। দরজায় তো তালা দেখানোর জন্য, কিন্তু ভেতরে আলো জ্বলছে আর কিছু আওয়াজও আসছে। রাতের অন্ধকারে বেআইনি কাজ চলছে। আরে দাদা, কি হচ্ছে এখানে? চা খাওয়াবেন না? হ্যাঁ, আরে আপনারা দুজনে এখন এখানে? আরে আমার পেট ঠিক হয়ে গেছে, তাই ভাবলাম যে একটু চার পকোড়া খেয়ে আসি। কি? না শুনুন, কাল আসবেন। হ্যাঁ কালকে। আরে এত সময় নেই আমাদের কাছে। আরে চায়ের জন্য বন্দুক বার করছেন? আপনাদের মাথা ঠিক আছে তো? কি করছেন? তোমাদের বসকে? স্যার বোম্বাইয়ে কেউ আছে, আমরা ওকে দেখিও নি। কি দেখোনি? তাহলে টাকা কি করে নাও ওর কাছ থেকে? হ্যাঁ, টাকা তো আমাদের রোহন আর আশা দিয়ে দেয়, কিন্তু আসল বসকে আমরা কোনোদিনও মুখ দেখিনি, আর না ওর নাম জানি। ওকে পাবো কোথায়? এখনই ওর নাম্বার দে। স্যার ও প্রত্যেকদিন নতুন নতুন নাম্বার থেকে আমাদের ফোন করে। এই ড্রাগস যেটা তোমরা আর্ট ক্রাফটে ভরো, এটা রোহান ছাড়া আর কার কার কাছে পাঠাও? ডান্সিং রক ক্লাবে কিছু পার্সেল পাঠিয়েছিলাম। ওখানে এই ড্রাগ কাদের কাদের দেওয়া হয় এই ব্যাপারে আমরা কিচ্ছু জানি না। সেটা আমরা খোঁজ নিয়ে নেব। চলো তোমাদের জেলে নিয়ে গিয়ে পকোড়া খাওয়াই। পুরবি, আমি সমস্ত এয়ারপোর্ট অফিসিয়ালদের আর ট্যাক্সি ড্রাইভারদের ওই লোকটার ছবি পাঠিয়ে দিয়েছে। মনে হচ্ছে কিছু না কিছু খবর পাবো। 9টা বাজতে যায়, ফ্লাইট ছাড়ার সময় হয়ে গেছে, আর যতীনের শাস্তি হওয়ারও। একবার ওই লোকটাকে পেয়ে যাই, নয়তো দুটো নিরীহ লোকের প্রাণ যাবে। এই তো লোকটা স্পট হয়ে গেছে। কোথায়? 21 জেকে রোড, এই রোডেই। স্যার মনে হয় সামনে আছে। পুরবি, হ্যাঁ ট্যাক্সি। স্যার ওভারটেক করুন, নিশ্চয়ই ওটাই।
বেরো, বেরো বাইরে। আহা, আচ্ছা আপনিও? সব কজন চোর মিলে তল পাকিয়েছে। আমি প্রথমেই জানতাম যে তোমাদের দুজনকে আমি যাই কাজ দিই এরকমই ফল পাবো। সিআইডি ধরে নিল তো? সিআইডি? কি হচ্ছেটা কি এখানে? জানো কোথায় নিয়ে যাচ্ছে এরা তোমায়? এরা তো আমাকে এয়ারপোর্ট নিয়ে যাচ্ছিল। আমি বিদেশের লাকি ড্র জিতেছিলাম। বিদেশের না, বিদেশের জেলের ড্রাগ স্মাগলার্স এরা। তোমার ব্যাগে ড্রাগ লুকিয়েছে এরা। ব্যাগে ড্রাগস রয়েছে ম্যাম। শেষে পাওয়া গেল যতীন আর মনিকার নিরপরাধ হওয়ার প্রমাণ। এই ড্রাগস। কি অদ্ভুত ব্যাপার, আমি তোমাদেরকে তোমাদের থেকে বাঁচতে ভুল ব্যাগ দিলাম, তবুও তোমরা পৌঁছে গেলে। আর এবার তোমার বসকে পাকড়াও করার দায়িত্ব। মিস্টার প্রশান্ত, ডান্সিং রক ক্লাবের মালিক, ক্লাবের পেছনে এই ড্রাগসের কারবার করছো তুমি, হ্যাঁ? আশা, তুমি আমার সাথে বেইমানি করে ঠিক করলে না। এর জন্য তোমায় অনেক বড় মূল্য দিতে হবে। চুপ করো। এবার বাকি জীবনটা এবার ওই অন্ধকারেই কাটাবে, যে অন্ধকারে তোমরা বাকিদের ঠেলে দিয়েছো। ঠিক, খুব তাড়াতাড়ি এদের স্বীকারোক্তিটা নিয়ে নাও। খুব অল্প সময় আছে আমাদের কাছে যতীন আর মনিকাকে বাঁচানোর জন্য। আর এইভাবে সাদা সিধে নিরীহ লোকেদেরকে ফাঁসিয়ে শুধু দেশেই নয়, এমনকি বিদেশেও একজন বিখ্যাত ড্রাগ কিং পিন হয়ে গেলাম আমি। আশা করি তোমাদের অপরাধের জন্য আফসোস করবে তোমরা দুজনে। আমরা কোনো অন্যায় করিনি স্যার, আমরা নির্দোষ। তোমাদের দেশের সিআইডিও তোমাদের দুজনকে নির্দোষ প্রমাণ করতে পারেনি। গেট দ্য মাস্ক। মনিকা, মনিকা আমাকে ক্ষমা করে দিও। 7 পাক নেবার সময় আমি যে প্রতিজ্ঞা নিয়েছিলাম তোমার রক্ষা করবার, আমি সেটা রাখতে পারলাম না। এরকম বলো না যতীন, আমরা একসাথে বাঁচতে পারছি। এই কাহিনীর এখানেই সমাপ্তি।
আর কোনোদিন কেউ কিছু জানতে পারবে না। গাইস হোল্ড অন, এখানে কি হচ্ছে আমাকে কেউ বলবে? একটু তাড়াতাড়ি চলো, তোমরা তো জানোই এখনকার পরিস্থিতি কেমন। বাবা ভাই কেউই ফোন তুলছে না। বাবা রে, প্লিজ দরজাটা খোলো। করণ দেখো না, কেউ দরজাই খুলছে না। বাবা, মিঠুন কাকা, রে, মিঠুন কাকা। ও মাই গড রে, ও মাই ব্রো, মাই ব্রো। হি ইজ নো মোর। মিঠুন কাকা, মিঠুন কাকা, মিঠুন কাকা, মিঠুন কাকা। বেহুশ। বাবা, 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 বাবা। রক্ত, বাবা, বাবা, বাবা। আঙ্কেল, দেখো না বাবার কি হলো। শীতল আঙ্কেল বেঁচে আছে। প্লিজ প্লিজ তাড়াতাড়ি ডাক্তারকে ডাকো। কাম ডাউন, কাম ডাউন। তারা, তারা। বাবা। আঙ্কেল, আঙ্কেল ডোন্ট ওরি। অ্যাম্বুলেন্সকে কল করো, অ্যাম্বুলেন্সকে কল করো আর্জেন্ট। শীতল, যখন তুমি খান্ডালাতে ছিল তখন এসব হয়েছে, তাই তো? হ্যাঁ স্যার, আসলে ওখানে আমাদের প্রপার্টি নিয়ে কিছু প্রবলেম চলছিল, তাই জন্য আমি আর করণ ওখানে গিয়েছিলাম। করণ? হ্যাঁ, হি ইজ মাই লয়ার। ও আচ্ছা। স্যার, ওই জমিটা শীতলের নামে ছিল, সেই জন্য ওর ওখানে থাকা উচিত ছিল। ইয়েস স্যার, খুব ইম্পর্ট্যান্ট মিটিং ছিল। আপনি? সিস তারা, আমার অ্যাসিস্ট্যান্ট। তো শীতল, যখন তুমি খান্ডালায় যাচ্ছিলে তখন বাড়িতে শুধুমাত্র তোমার বাবা কল্যাণবাবু আর তোমার ভাই ছিল, আর এই কাজের লোকটা ছিল, তাই তো? হ্যাঁ স্যার, আসলে অন্তত 8 বছর আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাই বাবা দৃষ্টি হারিয়ে ফেলেছিল। ও, বাবা দেখতে পান না, আর মিঠুন কাকা ওনার একা খেয়াল রাখতে পারবেন না, তাই রে এখানেই থেকে গেল। আমার ওদের দুজনকে একা ছাড়াই উচিত হয়নি। শান্ত হও, একটা কথা বলো শীতল। তুমি বলছিলে যে ওনাকে একা ছেড়ে যাওয়াই উচিত হয়নি, এটা তোমার কেন মনে হয়েছে? আচ্ছা, তোমার কি কোনো ভয় ছিল ওনার বা দুজনের বিপদ হতে পারে, এরকম কিছু হওয়ার? না স্যার, কিন্তু এটা নিশ্চয়ই জানতাম যে রের ওর বন্ধুদের সাথে খুব বড় প্রবলেম চলছিল, ফ্রেন্ডসদের সাথে? আর ওরা একে অন্যকে ব্ল্যাকমেল করছিল কোনো একটা ব্যাপার নিয়ে। তুই আমাদের সাথে এরকম কি করে করতে পারলি? একবার আবার ভেবে নে রে, আর এটাই যদি তোর ফাইনাল ডিসিশন হতো, তুই জানিস কি হবে। আই ডোন্ট কেয়ার, আমি তো শুধু ঠিক সময়ের জন্য অপেক্ষা করছি। কিন্তু যদি কেউ কিছু জানতে পেরে যায় তো? তুই পাগল হয়েছিস নাকি? যদি তুই এরকমই বিহেভ করতে থাকিস তাহলে কারোর না কারোর তো ডাউট হবেই। গাইস, যদি আমরা কন্ট্রোল থাকি তো উই আর সেফ। গাইস, তোমরা নিজেদের দেখে নাও, আমি অনেস্টলি জানি না আমি কি করতে চলেছি। আমার রেড উপর একটুও ভরসা নেই। আই কান্ট ট্রাস্ট হিম। যদি এর মুখ খোলে আমরা সবাই ফেঁসে যাব, তার আগে এর মুখ বন্ধ করতে হবে। শীতল, যা কিছু তোমার ভাইয়ের সঙ্গে হয়েছে সেটার জন্য আমি খুব দুঃখিত। আই এম সো সরি। একবার তোমার বাবার জ্ঞান ফিরে আসুক, তখন সব কথা পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা মিঠুন, কালকে রাত্রে তুমি এখানেই ছিলে তো? কি কি হয়েছিল?
আমাকে ঠিক করে বলো। শরীরে কোনো বড় আঘাতের চিহ্ন নেই, শুধু ছোটখাটো কিছু আঘাত, কিন্তু হ্যাঁ ফ্র্যাকচার বেশ কিছু হয়েছে। বুঝতে পারছি না এ মারা গেল কিভাবে। আমি আমার কাজ করছিলাম, হঠাৎ আলো চলে গেল আর কেউ আমার মুখ চেপে ধরলো। আমি অজ্ঞান হয়ে গেছিলাম স্যার। যখন চোখ খুললাম আপনি সামনে ছিলেন। বাকি আর কিছু মনে পড়ছে না স্যার। ঠিক আছে, কেঁদো না। স্যার, হ্যাঁ স্যার মৃত্যুর কারণ তো পোস্টমর্টমের পরেই বোঝা যাবে। কিচ্ছু মাথায় ঢুকছে না স্যার, কিন্তু যেই খুন করে থাকুক খুব ভেবে চিন্তে করেছে, খুব চালাক কিন্তু এই খুনি। একটা কাজ করি, আমরা এই বাড়িটাকে আবার আমরা ভালো করে চেক করি। কাঁচটা ভেঙে বাড়ির ভেতরে ঢুকেছিল। এই দেখো, রক্ত লেগে আছে, হয় ঢোকার সময় না হলে বেরোনোর সময়। হ্যালো, এসিপি প্রদ্যুমান হিয়ার। আচ্ছা, কল্যাণবাবুর জ্ঞান ফিরে বাবা? কল্যাণবাবু, আমি সিআইডি অফিসার এসিপি প্রদ্যুমান। আপনি আমাকে বলতে পারবেন কি হয়েছিল? আমি নিজের বাড়িতে ছিলাম, আমি তো শুধু আওয়াজ শুনতে পাচ্ছিলাম। কে যেন জোরে জোরে চিৎকার করছিল, জিনিসপত্র এখানে ওখানে ফেলে দিচ্ছিল, আওয়াজ হচ্ছিল, জানি না কি হচ্ছিল ওখানে। আর সাডেনলি বাঁ দিক থেকে কেউ দৌড়ে এলো আমার দিকে, আর কে যেন আমাকে ছুরি মেরে দিল, মনে হয় বাঁ হাত দিয়ে। আর এর আগে আমি রেকে কিছু রে কোথায়? রে ঠিক আছে তো? ঠিক আছে? শীতল, শীতল, তুই কিছু বলছিস না কেন? হে ভগবান, হে ভগবান! যা কিছু হয়েছে আমরা তা তো বদলাতে পারবো না, কিন্তু যে আপনার মেয়েকে খুন করেছে তাকে শাস্তি পাওয়ানোর অবশ্যই চেষ্টা করব। হ্যাঁ কল্যাণবাবু, আপনি বলছেন কেউ আপনার বাঁ দিক থেকে এসে আপনাকে ছুরি দিয়ে আঘাত করে, তাই তো? লেফট হ্যান্ড সাইড থেকে? হ্যাঁ। আচ্ছা, কোনো বিশেষ ব্যাপার মনে পড়ছে ওই লোকটার ব্যাপারে? হ্যাঁ। হ্যাঁ, কোনো বিশেষ কথা? হ্যাঁ, ও স্যার, ও লেফট হ্যান্ডেড ছিল, লেফট হ্যান্ডেড ছিল। সেটা আপনি কি করে বলতে পারেন? স্যার, আমি বুঝতে পেরে যাই, আমার সেন্স খুব স্ট্রং। ও যখন আমাকে আক্রমণ করে আমি ওর হাত ধরে ফেলেছি, আর ও এত স্ট্রং ছিল, ও নিশ্চয়ই লেফট হ্যান্ডেড ছিল স্যার, 100% লেফট হ্যান্ডেড ছিল। আচ্ছা ডক্টর, এনার শরীরে যে আঘাত লেগেছে সেটা কি সত্যিই কোনো বাঁ হাতের লোকের কাজ? ইয়েস স্যার, আঘাতের চিহ্ন দেখে এটাই মনে হচ্ছে। যাই হোক স্যার, কিছু একটা তো জানা গেল। হ্যাঁ, ওই 4-4টে বন্ধু ছেলেটাকে হুমকি দিচ্ছিল। গোলমাল আছে, কিছু না কিছু গোলমাল তো আছেই এই 4 জনের মধ্যে। তানিশা, অঙ্কিতা, ভিওয়ান আর শ্যাম। নিয়ে এসো ওই 4 জনকে, নিয়ে এসো। নমস্কার স্যার। আপনার পরিচয়? আমি শ্যামের বাবা। ও আচ্ছা। গত 2 সপ্তাহ থেকে শ্যামের সঙ্গে আমার কোনো কথা হচ্ছে না। এবার আমি আপনাদের কি করে বলবো যে ও কোথায় আছে? আমি ওকে কয়েকবার ফোন করেছি, কিন্তু ওর ফোনটা কিছুতেই লাগছে না। আমি তানিশার মা। ওকে ফোন করে আমি কি জিজ্ঞেস করব? তানিশা আমাকে নিজেই বলেছিল যে ওর হলিডে ও